আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন। আজকে আপনাদের স্যাটারডে হরর স্টোরিতে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আজমগড়ের অশরীরী এবং গল্প পাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের আজমগড়ের অশরীরী। তখন আমি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ নিয়ে গবেষণা করছিলাম। সেই কাজে আমার আজমগড়ে যেতে হয়েছিল। আজমগড় উত্তরপ্রদেশের গঙ্গার ধারে একটা ছোট্ট শহর। সেখানে একটা কেল্লার ধ্বংসাবশেষ আছে, তবে ওটা দেখার জন্য পর্যটকের বিশেষ উৎসাহ নেই। ওখানে বিশাল গঙ্গার বুকে একটা চরে পক্ষী নিবাস আছে। পাখি দেখার জন্য শীতকালে পর্যটকের ভিড় হয়। ধ্বংসস্তূপ দেখে কেই বা আনন্দ পায়। আমি গিয়েছিলাম মার্চের গোড়ার দিকে। তখন আর তত শীত ছিল না, পর্যটকদের ভিড়ও ছিল না। ভাঙাচোরা নবাবী প্রাসাদের পাশে গঙ্গার তীরে প্যালেস হোটেল উঠেছিলাম। পর্যটন মরশুমের শেষে ওই দোতলা 3 স্টার মার্কা হোটেলে তখন ঘর ভাড়া কমিয়ে দেওয়া হয়েছিল। হোটেলের ম্যানেজার শুকলাল ঠাকুর খুব অমায়িক মানুষ। আমি সিপাহী বিদ্রোহের সম্পর্কে গবেষণা করছি জেনে খুব খাতির করছিলেন। সিপাহী বিদ্রোহের অনেক গল্প শুনেছিলেন। এসব গল্প নিছক গপ্পই, আমার গবেষণা তা কাজে লাগবে না। তবে ওর কথাটি অবশ্যই খাঁটি। এই আজমগড়ে সিপাহীদের সঙ্গে একটা কাট্টা হয়ে অনেক হিন্দু মুসলিম সাধারণ মানুষও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। মীর ঠাকুর শুধু একটা ব্যাপারে আমাকে সাবধান করে দিয়েছিল, সূর্যাস্তের পর আমি যেন কেল্লাবাড়ি এলাকায় না থাকি। তাকে প্রশ্ন করে কোনো যুক্তিসঙ্গত উত্তর পাইনি। তিনি মুখে আতঙ্কের ছাপ ফুটিয়ে শুধু বলেছিলেন, সূর্যাস্তের পর ওই এলাকায় থাকলে বিপদ হতে পারে। কি বিপদ? হোটেলের ম্যানেজার কিছু বলতে যাচ্ছেন, এমন সময় একজন সাহেব মেম দল বেঁধে হোটেলের লাউঞ্জে ঢুকলেন। তিনি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি ক্যামেরার কেল্লাবাড়ি আর গঙ্গার ছবি তুলে বেরালাম। কোথাও কোথাও ধ্বংসাবশেষ, ঝোপ জঙ্গল আছে। গঙ্গার তীরে এক স্থানে খাড়া পাথরের পাঁচিল নেমে গেছে জলের তলায়। কোথাও ভাঙাচোরা পাথরের ঘাট শ্যাওলা সবুজ হয়ে আছে। আমি খুঁজে বেড়াচ্ছিলাম সেই ফাঁসির মঞ্চটিকে, যেখানে ইংরেজ সেনাধ্যক্ষ জন হটকট বিদ্রোহীদের ফাঁসি ঝুলিয়ে মেরেছিলেন। ওই বিদ্রোহীদের দলে ছিলেন নবাব আজম খানের কন্যা রেশমা বেগম। দিল্লির জাতীয় মহাফেজখানার কাগজপত্র ওই পিতা পুত্রীর নামে খুঁজে পেয়েছিলাম। আর পেয়েছিলাম একটা স্কেচ ম্যাপ। সেটা এঁকেছিল এক আইরিশ শিল্পী, টমাস পিট। 1860 খ্রিস্টাব্দে সেই শিল্পী ও অঞ্চলে বেড়াতে এসেছিলেন। স্ক্যাপ ম্যাপে কেল্লাবাড়ি সীমানা ছাড়াও খুঁটিনাটি অনেকগুলি স্থান চিহ্নিত করা ছিল। ফাঁসির মঞ্চ, বিদ্রোহীদের কবরখানা, রেশমা বেগমের গোপন অস্ত্রাগার, এইরকম অনেক কিছুই ছিল ওতে। আমি জীর্ণ ম্যাপ থেকে কপি করে এনেছিলাম। সেই কপি থেকে স্থানগুলি খুঁজে বের করা
দেখলুম অসম্ভব ব্যাপার, তবে একটা দৃশ্য আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল। যেদিকে তাকাই সেই দিকে ধ্বংসস্তূপগুলিতে শুধু লাল রঙের ফুলের সমারোহ চোখে পড়ে। আমি আমি প্রকৃতি প্রেমিক নই, ইতিহাসের একজন গবেষক মাত্র। জীবনে কত ঐতিহাসিক স্থানে আমাকে যেতে হয়েছে, কিন্তু কোথাও এমন উজ্জ্বল লাল রঙের ফুল চোখে পড়ে। নানা আকৃতির এইসব ফুলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, ওগুলি কি ফুল, না চাপা চাপা রক্ত? ওখানে কি অন্য রঙের ফুল ফোটে না? অবশ্য এমন বসন্তকাল ফুল ফোটে, পাখিরা গান করে, কিন্তু এখানে পাখিরা কেন চুপ করে আছে? পাখির কথা ভাবতেই গঙ্গার ধারে পক্ষী নিবাসের কথা মনে পড়ল। তখন ধরে নিল এলাকার সব পাখি সেখানেই গিয়েই জুটেছে। কোথাও সেই চর তা জেনে আসিনি। গঙ্গা এখানে প্রশস্ত, উত্তাল বাতাসে বড় বড় ঢেউ উঠে কেল্লার পাথুরে পাঁচিলে অদ্ভুত শব্দ করছে। চোখ বন্ধ করলে মনে হচ্ছে হাজার হাজার মানুষ কোলাহল। ওপারে দূরে ঘন নীল পাহাড়গুলি দেখা যাচ্ছে, কয়েকটি জেলে নৌকা ভেসে বেড়াচ্ছে। অন্যমনস্কভাবে গঙ্গার ধারে জীর্ণ শ্যাওলার ঘাটের মাথায় একটা গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। এই সময় আমার ডাক দিচ্ছে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজন ফকির বেরিয়ে এলেন। ফকিরের মাথায় জটা, মুখে লম্বা দাড়ি, পরনে পা পর্যন্ত লম্বা কালো আলুখাল্লা, গলার মোটা মোটা রং বেরঙের পাথরের মালা, তার এক হাতে প্রকাণ্ড চিমটে। চিমটেটার গোড়া রূপো আর তামার তারে বাঁধানো। ফকির ঘাটের কাছে এসে আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, "কন হবে তুই?" আমি যথাসাধ্য হিন্দিতে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলাম। তারপর বললুম, রেশমা বেগমের ফাঁসির জায়গা আর তার কবর কোথায় তা কি আপনি জানেন? দেখিয়ে দিলে আপনাকে কিছু বকশিস দেব। ফকির কিন্তু চটে গেলেন। তিনি ক্রুদ্ধ স্বরে বললেন, কে চায় তোমার বকশিস? শিগগির এখান থেকে চলে যাও, না গেলে তোমার বিপদ হবে। তাকে বোঝানোর চেষ্টা করলুম আমি সিপাহী বিদ্রোহের প্রকৃত ইতিহাস লিখতে চাই, কিন্তু ফকির আমাকে পাত্তা দিলেন না। মস্ত বড় চিমটেটা তুলে তেড়ে এলেন। চিমটের ডগা শুকনো এবং ধারালো। বেগতিক দেখে আমি সরে এলো। একটু পর দূর থেকে দেখলুম ফকির আলখাল্লা খুলে রেখে জলে ঝাঁপিয়ে পড়লেন। ওখানে জল খুব গভীর। ফকির সেই জলে সাঁতার কাটছেন দেখে অবাক লাগলো। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছিলাম। কিছুক্ষণ পর ফকির জল থেকে উঠে ভিজে গায়ে কালো আলখাল্লা পরে নিয়ে চিমটে সহ এগিয়ে গেলেন। তারপর ধ্বংসস্তূপের আড়ালে অদৃশ্য হলেন। ব্যাপারটা অদ্ভুত লাগলো। ওকে অনুসরণের সাহস হলো না, শুধু জায়গাটা চিনে রাখলাম। তারপর প্যালেস হোটেলে ফিরে গেলাম। স্নান করার পর নিচের ডাইনিং হলে খেতে গেলাম। ডাইনিং হলে ছড়িয়ে ছিটিয়ে বসে লাঞ্চ করছিলাম। জানাক চারেক বোর্ডার ম্যানেজারের কাছে শুনেছিলাম তার নানা জায়গা থেকে এসেছেন এবং বিত্তবান ব্যবসায়ী সাহেব ম্যামদের দলটি তখনও বাইরে থেকে ফেরেননি। পরিচালক আসলাম খান আমাকে সেলাম দিয়ে খাদ্য পরিবেশন করলো। সেই সুযোগে তাকে কেল্লাবাড়ির সেই ফকিরের কথা বললুম।
আসলাম খান একটু হেসে বললেন, ও তো ও পাগলা বাবা স্যার, ওখানে পীরের দরগা আছে, সেখান থেকে একেবারে পাগল। খিদে পেলে তখন কিন্তু বেরিয়ে আসে, শহরের রাস্তায় বসে সাপ দেয়, তাকে কেউ খেতে না দিলে তার বিপদ হবে, আবার খেতে দিলেও সাপ সাপাপ্তা করে। ওকে তখনও ভয় করবেন না, শুধু বলবেন সঙ্গে পিস্তল আছে, গুলি করে মারবো, দেখবেন তখন কিভাবে দৌড়ে পালায়, একেবারে শেয়ালের মতো কেল্লাবাড়ি জঙ্গলে লুকিয়ে যাবে। আসলামের কাছে এ কথা শুনে আসক্ত হয়েছিল, তাই খাওয়ার পর ঘন্টাটা বিশ্রাম করে আবার কেল্লাবাড়িতে গেল। ফকির সেখানে ধ্বংসস্তূপের ফাঁকে উধাও হয়েছিলেন। সেখানে গিয়ে সংকীর্ণ এক ফালি পায়ে চলা পথ খুঁজে পেলাম। দুধারে ঝোপঝাড় আর পাথর, আঁকাবাঁকা গোলকধাঁধার মতন পথে হাঁটতে হাঁটতে এক সময় থমকে দাঁড়ালো। সামনে একটা কাঠের বেড়া, বেড়াতে একটা ফলক আঁটা আছে, তাতে ইংরেজিতে লেখা আছে নিষিদ্ধ এলাকা। তার নিচে একটা মরার খুলি এবং খুলির তলায় আড়াআড়িভাবে দুটো হাড় আঁকা। এই চিহ্নের অর্থ সাংঘাতিক। নিষেধাজ্ঞার তলায় ছোট্ট অক্ষরে লেখা আছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ, ভারত সরকার। বুঝতে পারছিলুম না কেন সরকারি পুরাতত্ত্ব বিভাগ এই বিপজ্জনক নিষেধাজ্ঞা জারি করেছে। বেড়ার ফাঁকে পা দিয়ে উঠে উঁকি মেরে ওদিকটা দেখতে পেলুম, খানিকটা ফাঁকা জমির পর নিচে গঙ্গার বুকে বালির চড়া। চড়াটা বহুদূর অবধি বিস্তৃত। বিকেলের রোদে চড়ার শেষ প্রান্তে কাঁটা তারের বেড়া চোখে পড়ল। এবার বুঝতে পারলুম ওই চড়ার চোরাবালি আছে, তাই এই সতর্কবার্তা। কাঠের বেড়া থেকে নেমে যে পথ এসেছি সেই পথে ফিরে চললুম। একটু পরে দেখি ডান দিকে একটা সংকীর্ণ রাস্তা চড়াইয়ে উঠে গেছে। রাস্তাটা লাল ধুলোর ভরা। এটা কেন চোখে পড়েনি তখন? আসলে লাল রাস্তাটা ঝোপের আড়ালে থাকার লক্ষ্য করিনি। তাছাড়া একটা প্রকাণ্ড চৌকো কালো পাথর রাস্তাটাকে আড়াল করেছিল। পাথরটাতে নকশার মতন আঁকা লিপি দেখে বুঝলুম আরবি হরফে কিছু লেখা আছে। তখনই ক্যামেরায় কালো পাথরটা কয়েকটা ছবি তুলল। তারপর পাথরের এক পাশ দিয়ে এগিয়ে লাল রাস্তায় পৌঁছলাম। কিন্তু সংকীর্ণ রাস্তাটা লাল ধুলোয় জুতো প্রায় ডুবে যাচ্ছিল। প্যান্ট একটু গুটিয়ে নিতে হলো। সাবধানে পা ফেলে একটুখানি এগিয়েছি, হঠাৎ চমকে উঠলুম। আমার প্রায় ফুট 6 দূরে চোখের সামনে এইমাত্র কার জুতোর ছাপ ফুটে উঠেছে। প্রথমে ভাবলুম চোখের ভুল, কিন্তু আশ্চর্য ঘটনা, আমি আবার পা ফেলে এগোতেই আমার সামনে একই দূরত্বে বারবার আগে পিছে জুতোর ছাপ ফুটে উঠছে। বুকের ভেতরটা ঠান্ডা হিম হয়ে গেল। কিন্তু এক অশরীরী আমার সামনে হেঁটে চলেছে, এতে কোনো ভুল নেই। তার জুতোর ছাপগুলো আমার জুতোর ছাপের তুলনায় ছোট, কিন্তু কে সে? চোখের ভুল কিনা জানার জন্য দুঃসাহসী হয়ে আবার কয়েক পা এগিয়ে গেল। আবার আমার সামনে একই দূরত্বে সেই অশরীরী জুতোর স্পষ্ট ছাপ ফুটে উঠেছে।
এবার আমার সব সাহস উবে গেল। শেষ বেলায় রোদে এই অবিশ্বাস্য ঘটনা দেখে আমার বোধ বুদ্ধি গুলিয়ে গেল। আমি দ্রুত পিছু ফিরে লাল ধুলোর টলতে টলতে কালো পাথরটার পাশ দিয়ে বেরিয়ে এলো। তারপর বিভ্রান্তভাবে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে দৌড়াতে থাকলাম। একটু পরে গঙ্গার ধারে খোলা জায়গায় পৌঁছে পিছু ফিরে দেখি নির্লুম কেউ আমাকে অনুসরণ করছে না। এরপর কি যে হোটেলে ফিরছিল মনে পড়ছে না। জীবন বহু ঐতিহাসিক ধ্বংসস্তূপ এ দুর্গম স্থানে গেছি, কিন্তু এমন অদ্ভুত ঘটনা কোথাও ঘটেনি, দেখিনি। হোটেলের লাঞ্চে বসে ইশারায় একজন ওয়েটারকে ডেকে কফি আনতে বলল। সে কফি এনে দিল। কফি খেতে খেতে ঘটনাটা ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করছিলাম। এমন সময় দেখি লাঞ্চের অন্য প্রান্তে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পরনে জিন্স এবং টি শার্ট, মুখে গোঁফ বেশ বলিষ্ঠ গড়ন, গায়ের রং শ্যামবর্ণ হয়েও নয়। ভদ্রলোকের মুখে যেন একটা একটা বিরক্তির ছাপ এবং চোখ দুটো কৃত। এরকম চেহারার মানুষ দেখলে অস্বস্তি জানে। ভদ্রলোক সম্ভবত প্যালেস হোটেলের লাঞ্চে এসে কারো জন্য অপেক্ষা করছিল। তাকে না পেয়ে হয়তো বিরক্ত অধৈর্য হয়ে উঠেছে। আমার চোখে চোখ পড়লে তিনি এগিয়ে এলেন। তারপর বাংলায় বলে উঠলেন, আপনি কি বাঙালি? বললুম, হ্যাঁ। ভদ্রলোক অমায়িক হেসে আমার মুখোমুখি বসে পড়লেন। আরে মশাই, বাঙালির চেহারা দেখলেই চেনা যায়। আমার ঠাকুরদা ওকালতি করতে আজমগড়ে এসেছিলেন, তারপর আর দেশে ফিরেননি। বাবাও ওকালতি করতেন, আমি কিছু ব্যবসা করি। আমার নাম অশোক রায়। আপনার পরিচয় পেলে খুশি হব। অশোকবাবুকে প্রথমে দেখে যা ভেবেছিলুম তার অমায়িক হাবভাব এবং কথাবার্তা শুনে সেই ধারণা কেটে গেল। আমার পরিচয় পেয়ে তিনি খুব খুশি উৎসাহিত হয়ে উঠলেন। বললেন, কেল্লাবাড়ি ধ্বংসস্তূপের মধ্যে কোথাও কি ছিল তা আমার নখদর্পণে। আমার ছেলেবেলায় সব কিছু ধ্বংস হয়ে যায়। ওয়েটারকে আবার ডেকে ওর জন্য কফি আনতে বললাম। ওয়েটার, 1 কফি প্লিজ। তারপর অশোকবাবু আজমগড়ের পুরনো ঐতিহাসিক কাহিনী বলতে শুরু করলেন। ম্যানেজারের কাছে এসব গপ্প শুনেছি। ওয়েটার কফি দিয়ে গিয়েছিল। কফি খেতে খেতে অশোকবাবু বললেন, আজ বিকেলে কলকাতা থেকে আমার এক ব্যবসায়ী বন্ধু আসার কথা, তার জন্য অপেক্ষা করে অস্থির। 6টা বেজে গেল, সে এলো না। কাজেই ধরে নিচ্ছি আর সে আসবে না। না আসুক, আপনার সঙ্গে আলাপ হয়ে কি যে আনন্দ পেলুম তা বোঝাতে পারবো না। তা আপনি হোটেলে থাকবেন কে? খামোখা এক গাদা টাকা খরচ করে কি আর হবে? বরং আমার অতিথি হন। আপনাকে দেখলে আমার স্ত্রী ছেলেমেয়েরা খুব খুশি হবে। এত অন্তরার পর বিকেলে কেল্লাবাড়ির ভেতরে সংকীর্ণ লাল রাস্তায় যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেছি তাও অশোকবাবুকে না বলে থাকতে পারলাম না। অশোকবাবুকে ঘটনাটা হেসে উড়িয়ে দিলেন। বললেন, আপনি ঐতিহাসিক পণ্ডিত, ইতিহাসের ভেতরে ডুবে থাকেন। বাস্তব জগতে ভুলভাল দেখা আপনার পক্ষে অস্বাভাবিক। দেখুন মশাই,
আমি কত রাত দুপুরে ওই এলাকায় ঘুরে বেরিয়েছি, কখনো কিছু দেখিনি। হ্যাঁ, ওখানে এক পাগল ফকির আছে, আমাকে দেখলেই সে লেজ তুলে পালিয়ে যায়। তাকে নিশ্চয়ই দেখতে পেয়েছে। বললুম, হ্যাঁ, দুপুরে ওই ফকিরের গঙ্গা স্নান করতে দেখেছি। আমাকে সে ভয় দেখাচ্ছিল। অশোকবাবু হেসে উঠলেন। পরশু দোল পূর্ণিমা গেছে, আজ কিছুক্ষণ পর চাঁদ উঠবে। কোনো ভয়ের কারণ নেই, আমার সঙ্গে কেল্লাবাড়িতে চলুন, দেখবেন কোনো অলৌকিক ব্যাপার ঘটছে না। আর পাগল ফকির ডেরাতেও আপনাকে নিয়ে যাব, দেখবেন আমাকে দেখে বেটার ছেলে কি করে। এতক্ষণে সাহেব ম্যামদের দলটি এসে পড়ল। অন্যান্য বোর্ডরাও ততক্ষণে এসে গেছে। কেউ লাঞ্চে, কেউ ডাইনিং হলে ঢুকে চা কফি খাচ্ছে। অশোকবাবু বললেন, চলুন, জ্যোৎস্না রাতে আজমগড়ে গঙ্গার ধারে বসে গল্প করা যাবে। তারপর সেই লাল রাস্তায় যাব। আমার কাছে টস আছে, আপনাকে আমি রেশমা বেগমের কবরও দেখিয়ে দেব। উঠে পড়ুন, উঠে পড়ুন। একটু অনিচ্ছা অনিচ্ছা করে অশোকবাবুর সঙ্গে বেরিয়ে গেল। তারপর মনে হলো ইনি বাঙালি এবং এখানেই বড় হয়েছেন। তাছাড়া তার বলিষ্ঠ গরল দেখলেও শেষ পর্যন্ত ভয়টুকু ঘুচে গেল। কেল্লাবাড়ির এলাকায় ঢুকে গঙ্গার ধারে একটা পাথরের ওপর পাশাপাশি বসল। অশোকবাবু কলকাতায় সাম্প্রতিক খবর জেনে নিয়েছেন। বহু বছর তার কলকাতা যাওয়া হয়নি। কিছুক্ষণ পরে চাঁদ উঠল। জ্যোৎস্নায় গাছপালা ঝোপঝাড় আর ধ্বংসস্তূপে রহস্যময় মনে হচ্ছিল। অশোকবাবু বললেন, আপনি যে লাল রাস্তা দেখছিলেন, ওর পাশেই নাকি ইংরেজরা বিদ্রোহীদের ফাঁসি দিয়েছিল। তবে আপনি যে অশরীরী জুতোর ছাপ দেখার কথা বললেন, ওটা চোখের ভুল। ওই রাস্তা দিয়ে পাগল ফকির যাতায়াত করে। আপনাকে আড়াল থেকে ভয় দেখানোর জন্য বেটা নিশ্চয়ই কোনো কারচুপি করেছিল। এও তো হতে পারে পুরো ধুলোর তলায় লম্বা কোনো জিনিস লুকিয়ে রেখেছিল। তার ওপর আপনি পা ফেললেই সামনের দিনটা উঁচু হয়ে ধুলো উঠে তুলবে। স্রেফ ম্যাজিক। চলুন পরীক্ষা করা যাক। অশোকবাবু আমার হাত ধরে উঠালেন। একটু বিভ্রাণ সঙ্গে বললুম, কিন্তু আমি সত্যি জুতোর ছাপ দেখেছিলাম। আরে মশাই, আমি তো সঙ্গে আছি, আসুন না, বলে অশোকবাবু হাঁটতে শুরু করলেন। আমার কাঁধে তার হাত চেপে বসল। জ্যোৎস্নার জন্য ধ্বংসস্তূপের চক্রাবকার ছায়ায় ভেতর দিয়ে আমাকে তিনি নিয়ে চললেন। একটু পরে দেখলুম সেই আরবি লিপি খোদাই করা কালো পাথরের কাছে এসে গেছি। অশোকবাবু টর্চের আলো ফেলে বললেন, চলে আসুন, দেখা যাক কি হয়। সংকীর্ণ চড়াই রাস্তা। কিছুটা উঠে টর্চের আলো ফেলে অশোকবাবু বললেন, কই, আরে কোনো ভুতুড়ে জুতোর ছাপ দেখতে পাচ্ছি না। বললুম, এখন পাচ্ছি না, কিন্তু আমার কথা থেমে গেল। এরপর ঘটল তা কল্পনাও করিনি। হঠাৎ টর্চ নিভিয়ে অশোকবাবু আমার কানের নিচে শক্ত এবং ঠান্ডা একটা জিনিস ঠেকিয়ে চাপা গর্জন করে বলল, টু শব্দটি নয়, ট্রিগার আঙুল আছে। একটু চাপ দিলেই তোমার মুন্ডু উড়ে যাবে। আগে ক্যামেরাটা দাও। হ্যাঁ,
তারপর রিস্টওয়াচ আর মানিব্যাগটা বের করো। মুহূর্তে আমি টের পেয়ে গেছি এক ভদ্রবেশী গুন্ডার পাল্লায় পড়েছি। হোটেলের ম্যানেজার ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন। কেন? এতক্ষণে তার মর্ম বুঝতে পারল। সেই ফকিরও হয়তো আমাকে সাবধান করে দিতে চেয়েছিল, কিন্তু এখন আর কোনো উপায় নেই। ক্যামেরাটা গলাতেই ঝুলছিল। সেটা হাতে ধরে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে এটা নেবেন না। মানি ব্যাগ 1000 টাকা আছে, তা নিন। ঘড়িটাও নিন, কিন্তু ক্যামেরার লোড করা ফিল্মে অনেক ছবি আছে। দয়া করে অন্তত ফিল্মের রোলটা বের করে নিতে দিন আগে। অশোকবাবু রূপী দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের নল আমার কানের নিচে আরো চেপে হিস হিস করে বলে উঠলেন, চুপ, একদম চুপ। শিগগির। আর একটা কথা বললে তোমার লাশ পড়বে, আর সেই লাশের কথা কেউ জানতেও পারবে না, কারণ তোমার লাশ আমি চোরাবালিতে ফেলে দিয়ে আসবো। চোরাবালিতে তোমার মতো কত লাশ আছে আমি ফেলে দিয়ে এসেছি, সব তলিয়ে গেছে। বলেই সে ধমক দিল, আবে জলদি কর। অনেকক্ষণ মনে হলো লোকটার মাতৃভাষা বাংলা নয়, তার বাংলা কথাবার্তায় কেমন যেন একটু হিন্দির টান ছিল। কিন্তু এবার ডান কানের নিচে ব্যথা পেয়ে যন্ত্রণায় ককিয়ে উঠেছিলাম। তারপরই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আচমকা সপাং করে একটা প্রচণ্ড শব্দ হলো। তারপর দেখলুম দুর্বৃত্তটার হাতের অস্ত্র ছিটকে পড়ল এবং সেই আর্তনাদ করে পড়ে গেল। তারপর আবার সপাং করে প্রচণ্ড শব্দ হলো। গঙ্গাটা লাল ধুলোর গড়াতে শুরু করলো। এক বিস্ময়ক ঘটনা। কোনো অশরীরী অদৃশ্য চমক মেরে চলেছে তাকে। সে একবার কাত হচ্ছে, একবার উপরে হচ্ছে, হাঁটু মুড়ে ওঠার চেষ্টা করছে। তারপরই সে প্রচণ্ড শব্দ এবং তার মুহুর্মুহু আর্তনাদ শুনতে পাচ্ছে। জ্যোৎস্নায় স্পষ্ট দেখেছি লোকটার গায়ে টি-শার্ট ফলা ফলা হয়ে কালো কালো ক্ষত রেখা ফুটে উঠেছে। আমি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছি। লাল ধুলো ভরা রাস্তায় লোকটা ক্রমাগত গড়াচ্ছে এবং তার গলা দিয়ে গো গো শব্দ বেরোচ্ছে শুরু। অশরীরী চাবুকের শব্দ ক্রমশ প্রচণ্ডতর হয়ে উঠছে। লাল ধুলোর ঝড় বয়ে যাচ্ছে এবার। তার আড়ালে চাবুকের ক্রমাগত শব্দ আর গঙ্গানি শুনতে শুনতে এক সময় আমার চেতনা ফিরে এলো। তখনই দৌড়ে নেমে এসে কালো পাথরটার পাশ দিয়ে বেরোলো, তার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে খোলা জায়গায় ছুটে চলল। কেল্লাবাড়ির ভাঙা ফটকের কাছে গিয়ে প্যান্ট শার্ট থেকে ধুলো ঝেড়ে হোটেলে ফিরে চললুম। না, কাউকে এসব অবিশ্বাস্য ঘটনার কথা বলা উচিত হবে না। রাতে ডিনার খাইনি। ম্যানেজার খবর নিতে এসেছিল আমার রুমে। বলেছিল, ঘুরে ঘুরে খুব ক্লান্ত, খিদে নেই। সাধারণত যতবার ঘুম এসেছে চমকে উঠেছি।
আবার বুঝি কোনো অদ্ভুত ঘটনা ঘটবে। ভোর 6টায় আসলাম খান বেড টি আসলো। তারপর গভীর মুখে বলল, খবর আছে স্যার, সুখবর। তাই বলা উচিত মনে হলে বললুম, কি খবর আসলাম? সে বলল, আজমগড়ের একজন সাংঘাতিক গুন্ডা ছিল, তার নাম কাল্লু। সে আমাদের হোটেলে এসেও ম্যানেজার সাহেবের কাছে টাকা দাবি করত। কাল সন্ধ্যায় আগে সে নাকি আপনার সঙ্গে কথা বলেছিল। ওয়েটার রমেশ দেখেছে, কিন্তু আপনাকে সাবধান করার সুযোগ পায়নি। কিন্তু সুখবরটা কি? কালু গুন্ডাকে কে বা কারা রাতে মেরে কেল্লাবাড়ির ভেতরে লাশ ফেলে এসেছে। পাগলা ফকির খুব ভোরে সেই লাশ দেখে থানায় খবর দিয়েছে। আশ্চর্য ঘটনা স্যার, তার পিছনে আর টর্চটা সেখানেই পড়েছিল। আচ্ছা, আসলাম কালু কিন্তু বাঙালি ছিল না স্যার? তবে সে উর্দু, হিন্দি, ইংরেজি, বাংলা সব ভাষাতেই কথা বলতে পারত। কলকাতাতে নাকি তার ছোটবেলা কেটেছিল, স্কুলেও পড়েছিল। তার বাংলাও বলতে পারো বাংলাও বলতে পারতো। আজমগড়ে বাঙালি আছে, তারা তো কালুকে বাঙালি বলেই মনে করত। কালু কখন কোন রূপ ধরতো চেনা কঠিন হতো। কালুর লাশ কি পুলিশ নিয়ে গেছে? শুনলুম একটু আগে মর্গে নিয়ে গেছে। কালু সারা শরীর নাকি রক্তে লাল। ব্রেকফাস্টের পর 9:30টায় আমি একবার সাহস করে কেল্লা বাড়িতে গেল। আমার মনে হচ্ছিল কাল বিকেলে সে অশরীরী জুতোর ছাপ আমার সামনে রাঙা ধুলোয় ফুটে উঠেছে দেখেছি। সেই ছদ্মবেশী অশোক রায় নামধারী দুর্বৃত্ত কাল্লুর হাত থেকে আমাকে বাঁচিয়েছে। মনে মনে তার উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানালো। এবার নির্ভয়ে সেই কালো পাথরের পাশ দিয়ে সংকীর্ণ লাল ধুলো ভরা রাস্তায় পৌঁছলো। চড়াই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আর সেই জুতোর ছাপ সামনে উঠল না, কিন্তু যাওয়ার পর রাস্তার ঢালু হয়ে নেমে গেছে। নিচে নেমেই ঘন গাছপালার ভেতর সার সার কয়েকটা কবর দেখলুম। তারপর লাল পাথরের একটা কবর দেখে এগিয়ে গেল। সেই কবরের শিউরে একটা রক্ত কবির গাছ, কবরে লাল ফুল ঝুলে পড়েছে। আমি বহুকাল আরবি লিপির ফলক দেখে দেখে লিপি বিষয়ে সামান্য জ্ঞান অর্জন করেছিল। আরবিতে 3টি ফরক চেনা মাত্র বুঝতে পারলাম এটাই সেই সিপাহী বিদ্রোহীদের নেত্রী শাহজাদি রেশম বেগমের কবর, যার ডাকে হাজার হাজার হিন্দু মুসলিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। হঠাৎ আমার মাথায় কথাটা এসে গেল, তাহলে কি রেশমা বেগম অতৃপ্ত আত্মাই আমাকে কাল বিকেলে পথ দেখিয়ে তার কবরের কাছে আনতে চেষ্টা করেছিল? সেই রেশমা বেগমের আত্মাই কি দুর্বৃত্ত কালুকে চাবুক মেরে রক্তাক্ত করেছিল? শ্রদ্ধায় আমার মাথা নুয়ে পড়ল। পাশের একটা লাল ফুলের গুচ্ছ ডাল থেকে ভেঙে বিদ্রোহিণী কবরে রেখে মাথা ঠেকালুম। সেই মুহূর্তে স্নিগ্ধ একটা হাওয়া ভেসে এলো। সেই হাওয়ায় যেন পুরনো ঐতিহাসের সুঘ্রাণ টের পেলুম। মনে মনে বললুম, প্রথম স্বাধীনতার যুদ্ধের নায়িকা বীরাঙ্গনা তুমি। তোমার জীবন কাহিনী আমাকে লিখতেই হবে।
এই সময় পাগলা ফকির এসে গেল। হট্ট হাসি হেসে বললে, बाबूजी, आपका ऊपर रेशमा बेबी बहुत खुश हुआ है, तो अब आप तुरंत ही यहाँ से चला जाइए। रेशमा बेबी का अकेला रहने दीजिए। बेटी जिंदगी में बहुत दुख पाई, बहुत দুঃখ সে মর গই বেটিয়া। তখনই নিঝুম কবরখানা থেকে চলে এলো। ইতিহাসের এই সব আশ্চর্য ঘটনা লেখা যাবে না, সেগুলো আমার ব্যক্তিগত জীবনের থেকে যাক। হ্যাঁ, সেই অদ্ভুত ঘটনা যেদিন থেকে সেই অদ্ভুত ঘটনা একদিন কাউকেও বলিনি। এখন আমি বৃদ্ধ, মৃত্যুর আগে ঘটনাগুলি লিখে যাওয়া উচিত মনে করেই লিখে ফেললুম। এর সত্য মিথ্যা নিয়ে প্রশ্ন তুললে আমি নিরুত্তর থাকব। এতক্ষণ শুনছিলেন স্যাটারডে হরর স্টোরিতে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা আজমগড়ের অশরীরী এবং গল্প পাঠে আমি গোপীনাথ। এই রকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।